নমস্কার বন্ধুরা, আবার আজকে বেশ অনেক দিন পরে কিছু লেখার জন্য বসলাম। প্রশ্নটা হচ্ছে কি বিষয়ের ওপরে লিখব। ব্যাপারটা এরকম না যে কোনো বিষয়বস্তুই নেই, যে খুঁজে পাচ্ছি না কিসের ওপরে লিখব। ব্যাপারটা বরং ঠিক উল্টো। এত কিছু বিষয় আছে যে কোন বিষয়ের ওপরে লিখব। কোনো একটা জিনিস নিলে আর বাকি সব তো ছুটে যাবে, অর্থাৎ এখনকার মতো ছাড়তে হবে। ভাবতে ভাবতে ঠিক করলাম বাঙালিদের মধ্যে বোধহয় যা সবচেয়ে কম আলোচিত বা সম্ভবত বাঙালিরা যেটার সম্বন্ধে কম জানেন বলে আমার মনে হয়, আমার ধারণা, সেই সম্বল নিয়ে লিখি। সম্বলকে আমি যখন দেখেছি তখন সেই স্থান উত্তরপ্রদেশের পশ্চিম দিকের একটা বড় জেলা মোরাদাবাদ, যা দিল্লির কাছে, তার একটা অংশ ছিল। তার দক্ষিণ দিকে লাগোয়া বদাউন জেলা। সেখানে আমি 1977-এর আগস্ট থেকে 78-এর আগস্ট পর্যন্ত ছিলাম। সেই বদাউন থেকে একবার 78-এর আগস্ট মাসে বাসে করে দিল্লি যাচ্ছি এখন একটা ইন্টারভিউ দিতে। তখন ওই সম্বলের উপর দিয়ে যাচ্ছিলাম, সেটা মনে আছে। অনেকেই অবাক হয়ে এই হবেন এই ভেবে যে 47 বছর আগে বাসে করে কোনো জায়গার উপর দিয়ে যাচ্ছিলাম, আর তা মনে পড়ে গেল হঠাৎ করে কি করে। হ্যাঁ, সম্বল তখন একটা জেলার অংশ ছিল, এখন নিজেই একটা জেলা। আর আমার মনে রাখার কারণ একটা অদ্ভুত দৃশ্য, যা হয়তো অনেকের মনে হবে সাধারণ, তা আমার মনে ছাপ ফেলেছিল। তাই আজও মনে আছে। আগেই বলেছি, সেটা আগস্ট মাস, বৃষ্টি ভেজা দিন। বাসে করে যাচ্ছি, বোধহয় দুপুরের সময়। দুপাশে মাঠঘাট, চাষের জমি, জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি। হঠাৎ নজরে পড়ল একটা দৃশ্য। দেখি রাস্তার পাশে একটা বড় মাঠে অনেকে, বা বলা যায় বহু, দাঁড়িয়ে আছে। আর আমার মনে হলো অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। হয়তো নাও হতে পারে, বড় বড় চোখ বলে আমার এরকম মনে হচ্ছিল। যেমন বিখ্যাত চিত্র পরিচালক অস্কার জয়ী সত্যজিৎ রায়ের মনে হয়েছিল পথের পাঁচালীতে দুর্গা অপুর অবাক দৃষ্টি নিয়ে রেলগাড়ি দেখা। এখানে তারা মানুষ না, অবাক চোখে, বড় বড় চোখে, হয়তো তাদের চোখই বড় বড় বড়, তাই এমন মনে হচ্ছিল। এই প্রাণীরা ছিল নীল গাই। হ্যাঁ, নীল গাই। পশ্চিম বাংলায় দেখা যায় না। এখানে তো গাইও কেটে খায়। শুধু তাই না, আবার বাংলাদেশেও চালান পাচার, স্মাগলিং করে দেয়, ওখানে কেটে খায়। তো নীলগাইয়ের থাকবার অধিকার কোথায় আছে? নীলগাই গরু আর হরিণের মাঝামাঝি একটা জানোয়ার, বেশ বড়, তাগড়া ঘোড়ার মতো বড়। পশ্চিম বাংলায় থাকলে হয়তো দেখা যেত কোনো সেকুলার নেতা, আরও বড় নেতা হওয়ার জন্য কোনো ভিড়ভাড় জায়গায় প্লেটে সাজিয়ে এর মাংস খাওয়ার দৃশ্য ভিডিওতে প্রচার করতেন। যাই হোক, এই সেই সম্বল। বলা হয় মানুষের বিশ্বাস এই সম্বলে বিষ্ণুর দশম অবতার কল্কির জন্ম হবে। বোঝা যায় কতখানি আস্থা জুড়ে আছে এই স্থানের সঙ্গে। আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, এবং শ্রীরামচন্দ্রজির অযোধ্যায়। দুটোই এই সম্বল থেকে খুব দূরে না, একেবারে লাগাওয়া না হলেও খুব দূরে না। যাই হোক, আর শ্রীকৃষ্ণের ব্যাপারে মামা কংস জানতো যে জন্ম নিতে যাচ্ছে শ্রীকৃষ্ণ, তার হাতেই কংসের মৃত্যু হবে। তাই যথাসম্ভব চেষ্টা করেছে শ্রীকৃষ্ণকে জন্মের পরে পরেই মেরে ফেলার, এবং তা অসফল হয়। এবং পরে শ্রীকৃষ্ণের দ্বারা মামা কংস মারা যায়। কিন্তু এই সম্বলে কি হচ্ছে? প্রাচীন ইতিহাসে জানি কংস, হরিণ্যকশিপু, তারকা রাক্ষসী, অসুররাজ রাবণ, মহিষাসুর, বিভিন্ন সময় বিভিন্ন জনের জন্ম হয়েছিল, বা আবির্ভাবই বলতে পারেন, মানুষের ওপর দমন পীড়ন করার জন্য। মনে হয় এসব তো অতীত।
অতি প্রাচীনকালে হয়তো হতো, কি জানি হয়তো হতো না, এসবই গল্পকথা। কিন্তু এ যে কত বড় সত্য তার প্রমাণ এই সম্বল। বন্ধুরা দেখুন, পরপর গত 24শে নভেম্বর 2024 কোর্টের আদেশ অনুযায়ী এই সম্বলে এক মসজিদের নিচে কোনো আবেদনকারীর আবেদন অনুযায়ী অনুসন্ধানকারী দল, ক্যামেরা, পুলিশ, উকিল, প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন সহ মসজিদের দেওয়াল যাতে ক্ষতি না হয় সেভাবে মাটি সরিয়ে নিচে গিয়ে তারা দেখলেন শিবলিঙ্গ। হ্যাঁ বন্ধুরা, মসজিদের ভেতরে মাটির নিচে শিবলিঙ্গ এবং এর সঙ্গে হনুমানজিরও মূর্তি। ব্যাস, এর পরিণতি কি হতে পারে ভেবেই মসজিদের পক্ষের যেসব শান্তিপ্রিয়রা হাজির হয়ে গিয়েছিল পাথর ছোড়া শুরু করলো। এই খননকারী মাটি সরাবার কাজে ব্যস্ত ব্যক্তিদের উপরে, এদের পক্ষের উকিলের উপরে, পুলিশের উপরে এই শান্তিপ্রিয়রা সম্ভবত 1400 বছর ধরে এই পাথর ছোড়া অভ্যাস করে চলেছে সেই আরব দেশ থেকে। আর এইভাবেই এরা ক্রমে এগিয়েছে, নতুন নতুন জায়গা দখল করেছে, নতুন নতুন দেশ দখল করেছে। এরা নিজেদের আরব দেশ থেকে শিখে আসা কোনো বিশেষ ধর্মাবলম্বী বলে ওখানেও পাথর ছোড়ার প্রথা আছে, এটা তাদের ধর্মের অঙ্গ। আর এইরকম ধর্মের শিক্ষার দ্বারা যদি অন্যের বাড়ি, অন্যের সম্পত্তি, অন্যের জমি কবজায় চলে আসে তো মন্দ কি? এর বিপরীতে যাদের উপর পাথর পড়ছে তারা যদি তাদের ধর্মের যে অংশে গীতার বাণী, নির্দেশ, আদেশ, দর্শন আছে তা ভুলে গিয়ে পলায়তি জীবতি এই ধরনের নিজের বানানো মন্ত্রে বিশ্বাস করে, তবে বন্ধুরা তাদের স্থান হবে সমুদ্রে। কিন্তু এরা তো মানুষ, মাছ না। তাহলে আমি এই স্থানটি দেখেছি 1978-এ, আর এখন জানছি সেই 1978-এ কোনো সময় এই আরব দেশ থেকে শিখে আসা এই ধার্মিক পাথর ছোড়া শান্তিপ্রিয়রা তাদের আশেপাশের সনাতনীদের জমি দখল করতে শুরু করলো, মন্দির কবজা করে, তার উপরে আবার আরব দেশ থেকে শিখে আসা প্রার্থনা স্থল বানালো এবং মন্দিরের বিগ্রহকে ভাঙা, শিবলিঙ্গ থাকলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া, এসব কীর্তি করেছে। 1978-এ যেখানে সনাতনী হিন্দুদের জনসংখ্যা 40% ছিল, এখন নেমে এসছে 10-এ। হ্যাঁ, এই 47 বছরে 40% থেকে 10% নেমে এসছে। 1400 বছরে বা 1000 বছর আগে এই সম্বলে একজন আরব দেশ থেকে ধর্ম শিখে আসা পাথরবাজ শান্তিপ্রিয়ের দল কেউই ছিল না। আজ সেখানে জনসংখ্যার 90%। তারাই সনাতনীদের চেতনা আসবে, হোশ আসবে। যাই হোক, 24শে নভেম্বর এই পাথর ছোড়াটাই এই আরব দেশ থেকে শিখে আসা শান্তিপ্রিয়দের, ধার্মিকদের কাল হলো। এতদিন বেশ সনাতনীদের জমি, বাড়ি, মন্দির কবজা করে বসেছিল। এখন জানা গেল একজন ব্যক্তির 1000 বর্গফিট জমি এরা কবজা করে রেখেছিল এই 47 বছর। না পাকিস্তান, না বাংলাদেশ, এই ভারতেরই উত্তরপ্রদেশের সম্বল জেলাতে। এর সঙ্গে একটা মন্দিরও ছিল, অর্থাৎ সম্পত্তির সঙ্গে সঙ্গে সংস্কৃতি, ধর্মের পরিচয়টাও ছিনিয়ে নিয়েছিল। এক ব্যক্তিকে হত্যা করেছে, মানে অন্তত এই 1000 স্কোয়ার ফিট জমির যে মালিক তাকে হত্যা করেছে এবং তার সন্তান এরা সব পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন যোগীজির রাজত্বে সেই 78-এর মৃত
একজন না, তার সঙ্গে আরও 184 জনের মৃত্যুর হিসাব হবে। ট্রিগার টিপেছিল 2024-এর 24শে নভেম্বর পাথরবাজরা যোগীজির শাসনে। জানি না এই 47 বছরে কতজন মুখ্যমন্ত্রী এসেছেন গিয়েছেন, কেউ কিছু করেননি। এইসব জমি হাতিয়ে নেওয়ার মতো দুষ্কর্মীদের উপরে পর্দা ঢেকে দিয়েছে। এখন তা আস্তে আস্তে সরছে। আরও আছে কাহিনী। এই এলাকার লোকসভার সদস্য এমপি, সেও তার ঠাকুরদা যে এমপি ছিল তার মতো ভূমি মাফিয়া সরকারি জমির ওপরে কবজা করে নিজের বাড়ির কলেবর বৃদ্ধি করছিল। যোগীজির বুলডোজার অ্যাকশনে এসছে, সেসব ভাঙাভাঙি শুরু হয়েছে, ভিডিওতে এসব আসছে। আরও আছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামাকে যেন ছিল, তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কে তার বর্তমান রাষ্ট্রপতি, যিনি দুদিনের মধ্যে সরে যাবেন, নতুন প্রেসিডেন্ট আসবেন, তার সামনে আমাদের দেশের সংখ্যালঘুদের অবস্থার কথা জানতে চেয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি ভদ্রলোক, এসবের জবাব এটাই হতো, সম্বলের লোকসভার লুটের প্রতিনিধির আসল চেহারা আর সরকারি জমি হাতিয়ে নেওয়া, তার বৈভব এই লুটের পয়সায়। এসব ভিডিওতে দেখানো উচিত ছিল। শুধু আমেরিকায় না, বর্ণসংকর প্রাক্তন প্রেসিডেন্ট না, দুনিয়াকে শুদ্ধ দেখানো উচিত ছিল। এদেশের সংখ্যাগুরুরা বা তাদের এক বিরাট অংশ নিজেদের জীবনকে যে বয়সে গড়ার সময়, সে বয়সে উদয়াস্ত পরিশ্রম করে যাতে একজন উত্তম নাগরিক হতে পারে, দেশের কাজে লাগতে পারে এবং দেশের সুখের শান্তির এবং সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে, তার চেষ্টা করে, পরিশ্রম করে। আর এই সম্বলের যে লোকসভার সদস্য, সে না একা না, তার বংশ পরম্পরায় তার আরব দেশ থেকে ধর্ম শিখেছে খানিকটা আগেই বলেছি। আরও শুনুন, এই সম্বল এলাকার পুলিশ আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উকিলদের ওপর পাথরবাজি করার ফল যোগীজির যে প্রতিক্রিয়া হয়েছে তার এবং তার প্রশাসন এ পর্যন্ত 1400 FIR করেছে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হয়েছে 1400 ওই থানায়। তার মধ্যে ইলেকট্রিসিটি চুরির জন্যও আছে। এর মধ্যে এই এলাকার লোকসভার এমপি, যিনি আরব দেশ থেকে শিখে আসা ধর্ম মেনে চলেন, তার নামও আছে ওই ইলেকট্রিসিটির চুরির মামলায়। এছাড়া তথাকথিত শাহী জামা মসজিদ ছাড়াও আরও 16টি মসজিদ, 2টো মাদ্রাসা, আরও কিছু বড় পাওয়ারফুল লোকের উপরে, কিছু সংস্থানের উপরে ওই ইলেকট্রিসিটি চুরির মামলা আছে। ইউপি পাওয়ার কর্পোরেশনের 11 কোটি টাকা জরিমানা লাগিয়েছে, 1 কোটি টাকা জরিমানা লাগিয়েছে। এ পর্যন্ত 20 লাখ টাকা জরিমানা উসুলও হয়েছে। এই শান্তিপ্রিয় লোকসভার এমপির নামে 1,91,00,000 টাকার জরিমানা হয়েছে বিদ্যুৎ চুরির মামলায়। নিজের বাড়ি সরকারি জমিতে অতিক্রমণের মামলা আলাদা কেস আছে। তারা অর্থাৎ এই সংখ্যালঘুরা নাকি এদেশে ভীষণ কষ্টে আছে। 4 মসজিদ আর 1 মাদ্রাসার উপরে 1,30,00,000 টাকার জরিমানা হয়েছে বিদ্যুৎ চুরির মামলায়। বিদ্যুৎ চুরির ব্যাপারে যখন খোঁজাখুঁজি হচ্ছিল, তখন একটা মন্দিরের নিশানা পাওয়া যায়, যা 50 বছর পর্যন্ত বন্ধ পড়েছিল। আরও জানা গেল, এক মসজিদের উপর এক বিদ্যুতের ঘর বানানো ছিল, যার থেকে অবৈধ কানেকশন করা ছিল। 1000-এর উপরে বাড়িতে অবৈধ বিদ্যুৎ পাঠানো হতো। কি চমৎকার ব্যবস্থা! এরা তো ভীষণ কষ্টে আছে, তাই না? আরেক মসজিদ, 59টা ফ্যান তাতে আছে, 30টা লাইট পয়েন্ট আছে, একটা ফ্রিজ আছে, কিন্তু মিটার বন্ধ আছে। অর্থাৎ খুব বিদ্যুতের মজা নেব, কিন্তু ইলেকট্রিসিটি বিলের টাকা খরচ করব না। দেশের সংখ্যাগুরু সনাতনীরা তো আছেই, সেকুলারিস্ট
এরা নেশায়, তাদের নেশায় মস্ত, এরাই বিদ্যুতের বিল ভরে দেবে। এইভাবে বছরের পর বছর চলছিল। ব্যাস 24শে নভেম্বর 2024 ওই পাথরবাজি একটু বাড়াবাড়ি হয়ে গেল, শুরু হয়ে গেল খোঁজাখুঁজি, এই চুরি ধরাধরি। এইসব কখন ধরা পড়লো? মসজিদের লাউড স্পিকারের আওয়াজ পরীক্ষা করার সময় ভোর 5টা নাগাদ দেখা গেল ওই বিদ্যুৎ চুরির ব্যাপার স্যাপার। সম্বলের মিউনিসিপ্যাল এলাকায় 300 কোটি টাকার বিদ্যুৎ সাপ্লাই হয়, তার মধ্যে দীপা সরাই আর নেই সরাই, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকার মধ্যে একটা এলাকা দীপা সরাই, আরেকটা এলাকা নেই সরাই। এই দুটো এলাকায় লাইন লস কত জানেন? 85%। অর্থাৎ যা বিল হয় তার 15% শুধু পেমেন্ট হয়, আর 85% প্লাস ওই যারা দেয়, সৎভাবে পেমেন্ট করে তাদেরই ঘাড়ে আসে। এর তো আকাশ থেকে কেউ পেমেন্ট করবে না। আর পুরো কর্পোরেশন এলাকায় 72% লাইন লস। এই শান্তিপ্রিয় পাথরবাজদের কি নিজেদের দেশের বোঝা মনে হয় না? বন্ধুরা কি বলেন? আর যেখানে এদের নেতা, শান্তিপ্রিয়দের নেতা, সমস্ত পাথরবাজদের উস্কানিতে এর হাত, আর সে নিজে বিদ্যুৎ চুরিতে যুক্ত, সরকারি জমিতে নিজের বাড়ির অতিক্রমণ করেছে, ধর্ম নেবে এই আরব, ওই আরব দেশ থেকে। ওখানে কি হয় না হয় ওরা জানে, কিন্তু বোঝাটা বাকি সনাতনীদের ওপরে পড়ে। এর ওপরে আছে মসজিদের লাউড স্পিকারের আওয়াজ। এর পরীক্ষা করে দেখা হচ্ছে যে নিয়মের ওপরে যাচ্ছে কিনা। এতদিন মানে 47 বছর, হ্যাঁ দীর্ঘ 47 বছর, মানে 2 জেনারেশন, 2 বংশ পেরিয়ে গেছে। একদল মানুষ বিস্থাপিত হয়েছে নিজেদের দেশে, হ্যাঁ নিজেদের দেশে, যেখানে তারা সংখ্যাগুরু। আমি বলছি না বাংলাদেশ, পাকিস্তান, যেখানে তাদের দশা জানোয়ারের অধম, অন্তত সম্মানের দিক থেকে। এ তো ভারতেই সনাতনীরা নিজেদের সনাতনী কমভাবে, ভারতীয় কমভাবে, কীভাবে আমি এই রাজ্যের, কীভাবে আমি তো এই জাতের, অতএব অন্যরা ওই ওই রাজ্যের বা ওই জাতের। খণ্ড খণ্ড ভাবনা। শুধু যোগীজি বলেননি, বা जो काटोगे, जो बाटोगे ও কাটোগে, जो বাটোগে, মানে যদি তোমরা নিজেদের ভাগ ভাগ করো তাহলে তোমাদের মুন্ডুচ্ছেদ হবে। আর দেখুন এই সময়ই আরব দেশ থেকে আসা, ওইখানে থেকে ধর্ম শিখে আসা শান্তিপ্রিয়র দল, পাথরবাজের দল, অন্যের সম্পত্তি, অন্যের মহিলার প্রতি শকুনির দৃষ্টি নিয়ে তাকানো ব্যক্তির দল। এতদিন এই 47 বছর এই পালিয়ে যাওয়া সনাতনীদের বোধহয় 2 জেনারেশন ধরে এরা ভোগ করেছে এই সনাতনীদের সম্পত্তি, জমি, বাড়ি, এমনকি মন্দির পর্যন্ত মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল, বা মন্দিরকে চারদিক থেকে, এমনকি উপরের দিক থেকেও মন্দিরের চূড়ো, শুনুন ব্যাপারটা, এরা টিভিতে, ইউটিউবে আপনি দেখবেন, মন্দিরের চূড়ের উপরে শান্তিপ্রিয় পাথরবাজদের পাশের বাড়ি থেকে ছাদের থেকে ঝুল বারান্দা বা এক্সটেনশন করে রাখা হয়েছে। বুঝতে পারছেন? মন্দিরের চূড়ার উপরে আকাশ না, এদের বাড়ির ওই এক্সটেনশন ঝুলছে। ঝুলন্ত বারান্দা হয়, তেমনি ঝুলন্ত ছাদ এই মন্দিরের চূড়ার উপরে। কীরকম এদেশের সেকুলাররা, যারা আরব দেশ থেকে ট্রেনিং নিয়ে এসেছে, এরকমই ধর্ম শিখে এসেছে, তাদের কথা তো বুঝি। আর যারা রক্তের সম্বন্ধে সনাতনী, যেটা অন্তত এই জন্মে তো তারা পাল্টানোর উপায় নেই, তারা সেকুলারিজমের নামে এইগুলো সমর্থন করে বা চুপ করে থাকে, না জেনে যদি হয়, অথবা জেনে তবে জানান যে কি স্বার্থ আছে এই সেকুলার স্টকহোম সিনড্রোমের। আর এই ইলেকট্রিসিটি চুরির
মসজিদের ওপর বিদ্যুৎ নিতে, যারা ওখানে নিত্য নামাজ পড়তে আসতো। অর্থাৎ ওই মসজিদ কর্তৃপক্ষ এই দুরাচারে লিপ্ত। আর সেখানে যখন নামাজ পড়তে আসা সেই 1000 এর ওপরে বাড়ির লোক, তারাও ফ্রিতে খুব মজা করে এই দীর্ঘ 47 বছর বিদ্যুৎ লুটেছে। কোনো পাপবোধ হয়নি, নাকি এসব শেখায়নি এদের ধর্মে। আর একটা কথা, কসাইয়ের কাছ থেকে যখন মাংস কেনা হয়, এরা যাচাই করে এটা হালাল না হারাম এর মাংস। এখন তো হারাম আর হালাল দেখে এই শান্তিপ্রিয়রা জামা কাপড় এবং বাড়িও কেনা শুরু করেছে। আর এই বিদ্যুৎ চুরি, এই ইলেকট্রিসিটি চুরি, এটা কোন পর্যায়ে ফেলা হবে, হারাম না হালাল, কে বলবে? ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।